আমি যেটি দিয়ে প্রশ্ন শুরু করতে চাই, দুজনের কাছেই আসলে যাব। জনাব মোস্তাফিজ, আপনার কাছ থেকেই শুরু করি যে ওই 7 দিনের যে আলটিমেটাম, 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, না হলে জুলাই সনদ গণভোট ইস্যুতে সরকার তাদের সিদ্ধান্ত জানাবে। এখন গত রবিবারে ছিল এই আলটিমেটামটা দেওয়া, আলটিমেটাম বা আহ্বানটা জানানো। আজকে শনিবার শেষ হচ্ছে, মানে 7 দিন শেষের দিকে। এর মধ্যে যতটুকু অগ্রগতি দেখলাম, রাজনৈতিক দলগুলো সবাই মিলে একবারও বসে নাই। আর শুধুমাত্র জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ তাহের, তিনি বিএনপি মহাসচিবকে ফোন করেছিলেন, কিন্তু বিএনপি সেদিকে সাড়া দিচ্ছে বলে মনে হচ্ছে না, সাড়া দেবে না বলেই জানাচ্ছে। তাহলে কি হলো, আপনি কি মনে করেন এই 7 দিনে কোনো অগ্রগতি আপনি দেখেন? আর আসলে বসলেও যে খুব লাভ হবে তেমনটাও তো মনে হয় না, কারণ 270 দিনে হলো না, 7 দিনে কি হবে সেই আলোচনাটাও আছে। তাহলে এখন কি হতে পারে, সরকার এখন কি করবে? আসলে সরকার একটু চালাকি করে বিষয়টা রাজনৈতিক দলের দিকে ঠেলে দিছে। এখন সেই ঠেলে দেওয়ার অবস্থায় নেই, যখন রাজনৈতিক দলগুলো কিন্তু তার আলোচনা পর্ব শেষ করছে। হুম। 30টা রাজনৈতিক দল প্রায় 7-8 মাস ধরে আলাপ আলোচনা করছে। এখন আবার নতুন করে আলোচনা কেন? আলোচনা এই কারণে যে নতুন ইস্যু সৃষ্টি হয়েছে। একটা হলো জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে, আর একটা হলো যে গণভোট। তো দুটোই হচ্ছে বিএনপি মনে করে যে জুলাই সনদ স্বাক্ষরটা ঠিক আছে, এটাই হচ্ছে বাস্তবায়ন করবে পার্লামেন্ট, নির্বাচিত পার্লামেন্ট। পার্লামেন্টের বাইরে আহ, কোনো অন্য কোন প্রক্রিয়ার মধ্যে যেতে চাচ্ছে না, বিশেষ করে গণভোটও না। তারপরে গণভোটের ব্যাপারে তাদের কনসিডারেশন হলো এইরকম যে যদি নির্বাচনের দিন হয় সেটা হইতে পারে, কিন্তু জামাত মনে করছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই মানে সাংবিধানিক পরিবর্তন আদেশ দিতে হবে এবং হচ্ছে গণভোট হইতে হবে। এইটা এক ধরনের দুইটা হইতে পারে। একটা হলো অনেকগুলি সংবিধান সম্পর্কিত অনেক বিষয় আছে, সেটা তারা মনে করছে যে বিএনপি নাও সেটা করতে পারে। আর এগুলি করার মধ্য দিয়ে সংবিধানের একটা আমূল পরিবর্তন হবে, সেটা জামাত মনে করে যে এটা তাদের একটা অগ্রগতি হবে তাদের আগামী রাজনীতি এবং নির্বাচনের জন্য। আর একটা হলো যে গণভোটের মধ্য দিয়ে তারা মনে করে যে আমরা একটা বিজয় নিয়ে আসলাম, এই বিজয়টাকে তারা জাতীয় সংসদ নির্বাচনে রূপ দিতে চায়। এর মধ্যে সংসদ নির্বাচনকে সামনে রেখে আসলে এগুলি একটা কৌশল, আন্দোলনের কৌশল। আপনি জানেন যে মানে যে দল আন্দোলন করে নির্বাচনে যায় সেই দল কিন্তু বিজয়ী হয়, কিন্তু যে দল আন্দোলন করে না, যে দল মানে দাবি পূরণ করে, সে দল আসলে পিছিয়ে পড়ে। তো এখন কার্যত মনে হচ্ছে বিএনপি আসলে ক্ষমতায়, সুতরাং এখন যদি দাবি আদায় হয়ে যায় তাহলে এটা বিএনপির একটা জামাতের একটা জয়লাভ হবে এবং তারা আহ, নির্বাচনের বৈতরণীটা আরো হুম। পার হতে অনেক বেশি সহায়ক হবে। সেই কারণে তারা ওই যে সরকার সরকার বুঝতে পারছে যে এইটা তো একটা জটিল প্রক্রিয়া, দুই পক্ষে অনড় অবস্থানে, তারা এই জন্য আলটিমেটাম দিয়েছে। এখন সেই আলটিমেটাম শেষ হবে সোমবার, 7 দিন পূরণ হবে। হুম। এরপরে কি হবে? এরপরে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সমঝোতা না করতে পারে তাহলে সরকার তার মতন করে সিদ্ধান্ত দেবে। হুম। এটা একটা অ্যানাউন্সমেন্ট, এবং সম্ভবত বিএনপি সেটাই চায় যে এটা হয় মানে সরকার সংলাপে ডাকুক। তাহলে বিষয়টা এমন না যে জামাতের আহ্বানে আমি যাচ্ছি, এইটা এক ধরনের নৈতিক পরাজয় মনে করছে, বরং সরকার ডাকছে আমরা হ্যাঁ, যাচ্ছি। কিন্তু প্রশ্ন এইটা তো একটা এখানে যে সরকার ডাকলেই আবার কি, মানে সরকার তো এতদিন ডেকেছিল, অনেকদিন তো হলো আলোচনা, আবার ডাকলে আবার কি হবে? না, বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কিন্তু ডাকেনি। মানে সেটা তো এর আগ পর্যন্ত জুলাই সনদ নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে, কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়ার তো দুইটা, একটা হলো সংসদের আগে, সংসদের বাইরে, আর একটা হচ্ছে সংসদের ভেতরে। বিএনপি চায় সংসদের ভেতরে, আর অন্য পক্ষ চায় সংসদের বাইরে। এটা হচ্ছে সম্ভবত ডিফারেন্সটা এটা। আর এটার বেসিস হচ্ছে গণভোট। তো গণভোটটা মানে হইতে পারে জুলাই সনদের উপর একটা গণভোট, সেটা নির্বাচনের দিন হইতে পারে। অর্থাৎ নির্বাচনের আগে অন্য কোনো ইস্যু খুব মানে প্রাধান্য পাক, এটা সম্ভবত বিএনপি চায় না। বিএনপি মনে করে যে নির্বাচনের যে একটা তারা জোয়ার তুলেছে, এবং এটাও কৌশলগত ভাবে এই জুলাই সনদ গণভোট এটাকে হয়তো মোকাবেলা করার জন্যই তারা অনেক আগে ভাগে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। এরকম সাধারণত তার ইতিহাসে নাই, বিএনপির ইতিহাসে তফসিলের আগে প্রাথমিক তালিকা ঘোষণা করা, সেটা তারা করেছে ওই একটা কৌশলের অংশ হিসাবে।
যাতে নির্বাচনে জোয়ার তুলে ওই বিষয়গুলোকে একটু মানে মিনিমাইজ করা যায় অথবা চাপা দেওয়া যায়। তো সেই দিক কিন্তু দিয়ে মিনিমাইজ তো কিছুটা হচ্ছে না, মানে সফলতা হয়। মানে আপনার কি মনে হয় যে সরকার যদি আবার সংলাপ করে এই বিষয়ে তাতে একটা সমাধান মিলবে? বিএনপি মানে এখন তো জামাত আর বিএনপি দুই পক্ষকে হার্ড লাইনে মনে হচ্ছে, তারা আসলে এক 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 রেখায় আসবেন বা ঐক্যমতে আসবেন মনে হয়? না, আমার কাছে সেটা মনে হয় না। বরং আমি সরকার যদি একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, তাতে কিছুটা বিএনপি ক্ষুব্ধ হইতে পারে, জামাত ক্ষুব্ধ হইতে পারে, কিন্তু সরকারের যেটা বোঝা যাচ্ছে যে তারা ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে খুবই মানে দৃঢ় যে এটা হইতেই হবে। নির্বাচন কমিশনও খেয়াল করবেন যে তারা নির্বাচনের প্রস্তুতির কথা বলে, জাতীয় নির্বাচনের কথা বলে, সংসদ নির্বাচন। তারা বলে না যে গণভোটের জন্য আমরা প্রস্তুত, কারণ গণভোটটা করতে গেলে নিয়ম অনুযায়ী আপনার কিন্তু সবগুলো কেন্দ্রকে অ্যাক্টিভ করতে হবে, সমস্ত কর্মকর্তা সেখানে ডিপ্লয় করতে হবে। অমুসলিমীয় কালি যেটা সংসদ নির্বাচনের জন্য আনা হয়েছে, তাহলে সেটা আবার ডাবল আনতে হবে। মানে অনেকগুলো আবার মাঝখানের একটা প্রস্তুতি হওয়ার পর তখনও হবে যে গণভোট যদি মানে ডিক্লেয়ারও করে, তখন বলে যাচ্ছে গণভোটের পরে আর একটা গ্যাপ দরকার, যে যত বেশি তত বেশি তারা ভালো করবে এবং তারা হুম, আরো গুছাই নিতে পারবে, মানুষের দৃষ্টিটা তারা কাটতে পারবে, এটা তারা মনে করে। জি। এই কারণে নির্বাচন পেছানোর একটা চেষ্টা। আর বিএনপির চেষ্টা হচ্ছে নির্বাচনটা তো ফেব্রুয়ারিতেই, পারলে এটা আরো আগানো যায় কিনা, সেটা হলে আরো ভালো হয়। এইরকম একটা জি। ঠান্ডা পড়নের মধ্যে আসলে আমি কোনো সমাধান দেখি না। জি, বরং এখন একটা আসলে অনিশ্চয়তার সরকারের মধ্যে কোর্টে একটা বল, ওই যে সম্পর্ক। আপনি বলছেন সরকারকেই একটা কিছু বলতে হবে, এখন সরকার কি বলবে এটাই একটা বিষয়। ব্যস্ত স্বামী পাটোয়ারি, আপনার কাছে জানতে চাই, কারণ আসিফ নজরুল মাননীয় আইন উপদেষ্টা তিনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর অবস্থানে এখন সরকার বুঝতে পারছে না সরকার কি করবে। অনেকেই আসলে বলছেন যে ওই যে ডক্টর আসিফ নজরুলের সেই বক্তব্য, হাই আল্লাহ এখন কি হবে, এখন কি করবো, এরকম একটা অবস্থায় এসে যেন সরকার পড়েছে। এখন সরকার আসলে কি করবে? কারণ যেটি বিএনপির অবস্থানও জানিয়ে দিচ্ছে তারা হার্ড লাইনে, আর জামাত তো বলেছে নো হাঙ্কি পাঙ্কি আন্দোলনে, মানে সোজা আঙ্গুলে ঘি না উঠলে দাবি আদায় না হলে আঙ্গুল বাঁকা করবে, ঘি তাদের লাগবেই। এইরকম মানে দুটো অবস্থানের মধ্যে সরকার আসলে কি করবে, কি করতে পারে, কি করলে সবাই মানবে বলে মনে হয়? আসলে সোজা আঙ্গুলে ঘি ওঠে না যখন ঘিটা জমাট বেঁধে থাকে। যখন ঘিটা লিকুইড থাকে তখন ওঠে কিছুটা। ঘির উপর নির্ভর করবে ঘিটা কেমন, ঘির কোয়ালিটি কেমন। হুম, আর সরকার কি করবে? সরকার শপথ নিয়েছে সংবিধানে, সংবিধান মেনে চলে সরকার চলবে। আপনি বলতে পারেন এই সরকারটা সংবিধানে নেই, অন্তর্বর্তী সরকার, হ্যাঁ নাই। তখন ডক্টরিন অফ নেসেসিটি ছিল, একটা সরকার পালিয়ে গেছে, পতিত হয়ে গেছে, দেশে কোনো গভর্নমেন্ট নাই, প্রচুর মারামারি কাটায়, যে কোনো মূল্যে একটা গভর্নমেন্ট দরকার, দ্যাট ওয়াজ এ নেসেসিটি। এরপরে যা যা হবে তার সংবিধান হবে। সরকার দুই ধরনের, একটা হচ্ছে সাংবিধানিক ভাবে সীমাবদ্ধ সরকার, আর একটা সংবিধান ছাড়া সরকার। 72-73 সালে বাংলাদেশ ছিল সংবিধান ছাড়া, কিন্তু তখনও একটা বলা ছিল যে আগের আইনগুলো আগের সংবিধান অনুযায়ী দেশ চলবে, তখনও আইন থাকে। তো এখন গণভোটে বিএনপি যে রাজি হয়েছে ভোটের দিনে গণভোট হবে, এটাই তো অসাংবিধানিক। এটা বিএনপি রাজি হলো কেন? কি ভিত্তিতে রাজি হলো? বেসিসটা কি? এটা বেসিস লাগবে। এখন সংবিধানে যে গণভোটের প্রভিশন ছিল, যেটা চলে আসবে 15 amendment বাতিলের পরে, সেখানে বলা আছে যে কোনো বিল ওঠার পরে বিল সংসদে যাবে, ট্যাবলড হবে, স্ক্রুটিনি হবে, বিল সংসদে পাস হবে, পাস হওয়ার পর গণভোটে যাবে অন অ্যামেন্ডমেন্টিং ফর অ্যামেন্ডমেন্ট অফ সার্টেন প্রভিশন অফ কনস্টিটিউশন। সংসদে যাওয়ার আগে গণভোট বা সংসদে যাওয়ার আগে ভোটের দিন গণভোট, এই পুরো জিনিসটাই তো অসাংবিধানিক, পুরো জিনিসটাই তো আননেসেসারি। এখন এটা বিপ্লবের সাথে কিভাবে কানেক্টেড হয় আমি জানি না, বিপ্লব সংবিধানে নাই। বিপ্লবের সময়, যুদ্ধের সময় সংবিধান ল থাকে না, বলা হয় যুদ্ধ সবচেয়ে বড় ল। এখন তো যুদ্ধ অবস্থা না, আর্জেন্সি নাই, নেসেসিটি নাই। এখন আলোচনা করে সকলে মিলে সকল স্টেক হোল্ডারকে ডেকে তারপরে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওনারশিপ লাগবে তো। আপনি একটা ভাগ করে ফেললেন, আর সেই ভাগের মধ্যে ঝগড়াঝাটি করে বাকি ভাগকে সম্পূর্ণ বাদ দিয়ে দিলেন। এটা ওনারশিপটা কোথায়? এটা জাতীয় ওনারশিপটা কোথায়? এটার কনসেনসাসটা কোথায়? এটা সর্বজনীনতা কোথায়? এটা সকল দল কিভাবে ওন করলো? 30টি নিবন্ধিত দল এই প্রক্রিয়ার বাইরে। এবং এই ধরনের কোনো গণপরিষদ করা যেত, কারণ গণপরিষদে যে ডিসকাশনটি হতো সেটি হানসার্ড হতো। যেমন আমাদের 72 সালে গণপরিষদের সমস্ত ডিসকাশন কিন্তু পার্লামেন্টে আছে অ্যাজ হানসার্ড, এবং সেটা রেফার করা যায়, সেটা লিগাল ভ্যালু আছে। সংবিধানের ব্যাখ্যা করতে গিয়ে কোনো ব্যাখ্যার সম্মুখীন হলে ওই হানসার দেখে ব্যাখ্যা করা হবে,
যে ওখানে কি বোঝানো হয়েছিল। সেগুলো ঐক্যমত কমিশন তো সংসদ না, ঐক্যমত কমিশন তো আর গণপরিষদ না, ঐক্যমত পরিষদ একটা পরিষদ, একটা কমিশন। কমিশন তাও কি কোনো আইনের অধীনে কমিশন না, একটা এক্সিকিউটিভ অর্ডারে করা কমিশন। এই কমিশন যা দেবে সেইটা সংসদ হুবহু 270 দিনের মধ্যে মেনে নিতে বাধ্য হবে। এটা কোথায় আছে, কেন আছে? এগুলো তো উর্বর মস্তিষ্কের ফসল। তো আমরা মনে করি আরেকটা হতে পারে, যেটা আমার অ্যানালাইসিস, যেহেতু আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকেও বাদ দিয়ে দেওয়া হতে পারে, বা জাতীয় পার্টিকে এমন সিচুয়েশন করা হবে জাতীয় পার্টি ভোট করতে পারবে না। তো এখন বিএনপি এবং জামাত নিজেরা নিজেদেরকে সরকারি দল বিরোধী দল হিসেবে প্রস্তুত করছে, যে আমরা যুদ্ধ করি, আমরা ঝগড়া করি, আমরা প্রবল দুই দিকে আছি। এটা পুরো ব্যাপারটা আর্টিফিশিয়াল হতে পারে, কারণ কারণ এই ঝগড়ার বিষয়টা, বিবাদের বিষয়টা খুবই নগণ্য। এই হুম। নগণ্য বিষয় এত বড় দুটি দল ঝগড়া করবে, এটি একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দিয়ে দেয়। আরেকটা হতে পারে, কোনো সন্দেহ নাই, 71 সালের পর থেকে আজ পর্যন্ত জামাত কখনো এত শক্তিশালী হয়নি। তার প্রশাসনে তার ইন্টারফারেন্স, তার ভিসি নিয়োগ করা, ডিসি, এসপি, ডিআইজি, নির্বাচনের সমস্ত অনুষঙ্গ, এবং মোস্ট ইম্পর্টেন্ট ছাত্র সংসদের ভোটগুলোতে অস্বাভাবিক ফলাফল করা। হুম। এর ফলে জামাত এখন মহিয়ান বলিয়ান। তারা ভাবতে পারে সারা জীবন আমরা গালি শুনেছি, সারা জীবন আমরা বিটিম ছিলাম, সারা জীবন আমরা জোট করেছি, এবার আমরা ভোটে যেতে পারবো। বিএনপিকে যদি বাধাগ্রস্ত করা যায়, বিএনপিকে যদি ধাক্কা মারা যায়, তাহলে অনেক ভোট আসবে। তারা আওয়ামী লীগের ভোট পাওয়ার ব্যাপারেও কিন্তু আশাবাদী। তারা হিন্দু ভোট পাওয়ার ব্যাপারে আশাবাদী, যে কারণে শিশির মনির সাহেব যে বলেছেন পূজা আর রোজা সেম। তো তারা কিন্তু অনেক বড় পরিসরে চিন্তা করছে। তো পুরো জিনিসটির মধ্যে আমার যদি মনে হচ্ছে রাষ্ট্রীয় স্বার্থ তো এখানে রক্ষিত হবে না। একটা বিভাজন তন্ত্র স্থায়ী হয়ে গেল, রেখা পড়ে গেল। এই রেখাটা কি খুব দরকার ছিল? নেপালে এবং শ্রীলঙ্কায় যে গণবিপ্লব হয়েছে, যদিও হুম। সেখানে গণহত্যা হয়নি, আমি বলবো সেখানে কিন্তু সবাই পরবর্তীতে পতিত সরকারের রাজনৈতিক দলকে কাছে টেনে নিয়ে দেশ গঠন করেছে, দূরে ঠেলে দিয়ে কিন্তু দেশ গঠন করেনি। দূরে ঠেলে দিলে আসলে দেশ গঠন করা যায় না। কোনো একজন ব্যক্তিকে এখানে একটা সমাধান করতে হতো, জি। একটা রেখা কিন্তু ওই টানতে হতো। সমাধানের জায়গায় যেহেতু সরকার আছে, আমি এই প্রশ্নটা করছিলাম, আপনার কি মনে হয় সরকার এখন কি করবে? মানে কি বললে দুই পক্ষই মেনে নিতে পারে এবং নির্বাচনের দিকে যাওয়া যাবে? কিন্তু আপনার কাছে এই প্রশ্নটা জানার আগে আমি শুধু আপনার ওই কথাটা নিয়ে, যেটা মোস্তফিজ আপনার কাছ থেকে এক লাইনে বা দুই লাইনে একটু শুনতে চাই। আপনারও কি মনে হয় এই পুরো প্রক্রিয়াটা, যেমন করে শামীম পাটোয়ারি বলছেন, যে একটা পাতানো বিষয় হতে পারে, আর্টিফিশিয়াল হতে পারে, যে সরকারি দল আর বিরোধী দল দেখানোর একটা প্রচেষ্টা? না, আমার মনে হয় সেটা না। এটা সত্যি সত্যি একটা মানে একটা বিরোধিতা এবং ক্ষমতার একটা লড়াই। কারণ জামাত খুবই অপ্রত্যাশিত ভাবে বেশ হুম। মোটামুটি ক্ষমতার বলা যায় নাকের ডগায় চলে আসছে। এবং বিএনপি মনে করে যে বিএনপি আগে মনে করতো যে মাঠটা একেবারেই উন্মুক্ত, কিন্তু এখন অনুভব করছে যে না, বিষয়টা এত সহজ না। এবং বিশেষ করে খুব দ্রুত গতিতে জামাত 8টি রাজনৈতিক দল নিয়ে জোট করে আন্দোলন করাটাকে এটা বিপদ সংকেত হিসেবে দেখছে বিএনপি। তো এতগুলো ইসলামী রাজনৈতিক দল জোট করে ফেললো, সেখানে কিন্তু বিএনপির কিন্তু ওই অর্থে কোনো জোট নেই। তো এর মধ্যে আবার স্থানীয় লোকাল অনেকগুলো ইস্যু নিয়ে এমন ভাবে প্রচারণা, এবং তার মধ্যে কিছু বাস্তবতা তো আছে, সেগুলোকে ক্যাশ করেছে আহ, জামাত ইসলাম খুব সাকসেসফুলি। তো করার মধ্য দিয়ে তারা দেখছে যে বেশ প্রতিযোগিতায় চলে আসছে। এখন যদি এরকম একটা অবস্থায় যদি কোনো দাবি মেনে নেওয়া হয়, জামাত যদি বলতে পারে যে এই ইস্যুতে আমাদের জয় হলো, তাহলে দেখা যাবে যে সেই জয়টা ওই জাতীয় সংসদ নির্বাচনের উপর জি, প্রভাব পড়বে। স্পষ্ট। এই এই প্রসঙ্গটা জিনিসটা আগেও এই বলছিলেন আপনি। জিনিসটা বিএনপি চাচ্ছে জি, না। জি, এটা যাচ্ছে না। দাবি মেনে নিলে কি হবে সেই প্রসঙ্গটা পরে আসি। কিন্তু ব্যারিস্টার পাটোয়ারির কাছে সেই প্রসঙ্গটা রয়েই গেল, যে সরকারের কি এমন কিছু করার আছে? এমন কি কোনো চাল আছে যেটা যেটা হলে বা যেটা খেললে আসলে দুই পক্ষই মোটামুটিভাবে মেনে নিতে পারে? আপনার কি দেখুন, মনে হয়? সরকার সরকার সমাধান চাচ্ছে বলে মনে হয় না। আম, সরকার একটা বিশাল ট্রাম্প কার্ড খেলেছে, ভোটটাকে ডিসেম্বর থেকে পিছিয়ে ফেব্রুয়ারি করেছে। সমস্ত বিএনপি ডিসেম্বরে ভোট চেয়েছিল, এবং এর বাইরে যাওয়ার সক্ষমতা সেই সময় সরকারের ছিল না।
তখন মাননীয় প্রধান উপদেষ্টা জনাব তারেক জিয়ার সাথে দেখা করলেন এবং আমার ব্যক্তিগত অভিমত, বিএনপি তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পলিটিক্যাল মিস্টেক করেছে ভোটটা ফেব্রুয়ারিতে পিছিয়ে, এটা ইয়েট টু সি। এখন ফেব্রুয়ারিতে পিছানোর কারণে কোনো কারণে ভোট যদি ফেব্রুয়ারিতে নেওয়া না যায়, হুম। তারপরে রোজা শুরু হবে, তারপরে রোজার পরে কোরবানি ঈদ হবে, কোরবানি ঈদের পরে বর্ষা আসবে, ভোট অনেক অনেক পিছিয়ে যাবে। ঠিক এই ফাঁদে বিএনপি পড়ে গেছে। এবং এই ভোটটা যদি ডিসেম্বরে হতো, তাহলে হয়তো বা ছাত্র সংসদ নির্বাচনগুলো হতো না, অনেকগুলো ইস্যু অনেক আগেই সলভ হয়ে থাকতো, সবাই সবগুলো দল জাতীয় নির্বাচনমুখী থাকতো। ভোটটা পিছানোর কারণে অনেকগুলো ইস্যু সামনে চলে আসছে। এখন যদি গণভোট আগে হয় এই মাসে বা ডিসেম্বর মাসে, এটা অলমোস্ট ইম্পসিবল ফেব্রুয়ারির 12 তারিখে আবার জাতীয় নির্বাচন করা। ঠিক। কারণ গণভোটের প্রস্তুতি আর এই ভোটের প্রস্তুতি প্রায় সেম। ওই 42,000 সেন্টারেই ভোট হবে, ওই 18 লক্ষকে মোবিলাইজ করতে হবে, 18 লক্ষ লোককে, তাহলে আবার করতে হবে। এটা হুম। সম্ভব না, মানে আপনার রাস্তা বক্তব্য হয়নি। গণভোট যদি নভেম্বর ডিসেম্বরে হয় তাহলে ফেব্রুয়ারিতে ভোটও অলমোস্ট ইম্পসিবল। কিন্তু গণভোট যদি না হয় তাহলেও তো জামাত বলছে যে মানে নির্বাচন সংকটে পড়বে, এটা বলছেন মিয়া গোলাম পরোয়ার। আর ডক্টর আবদুল্লাহ তাহির তো বলছেন যে সময় ক্ষেপণ করবেন, 15 দিন সময় ক্ষেপণ করবেন, আরও সময় আসবে, আরও 15 দিন ক্ষেপণ করবেন, আরও আসবে, আরও ক্ষেপণ করবেন, আহ, নতুন করে সময় তৈরি হবে, যা বোঝার বুঝে নেন। এরকম একটা বক্তব্য কিন্তু নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ তাহির দিয়েছেন। আমি এই প্রসঙ্গটাতে মোস্তফা ফিরোজের কাছে একটু আসি, কিন্তু তার আগে শামীম পাটোয়ারি, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি গণভোট হয়, ধরুন নভেম্বর ডিসেম্বরে গণভোট হলো বা যখনই হোক না কেন, জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদের আহ্বান কি থাকবে? গণভোটে হ্যাঁ দেওয়া না না ভোট দেওয়া? এটা খুবই কঠিন একটি প্রশ্ন। এখন আমি বিএনপিকে এই প্রশ্নটি করব যে বিএনপি তো অনেকগুলো বিষয়ে ডিসেন্টিং দিয়েছিল। এখন সেই ডিসেন্টিং গুলো সহ গণভোটে গেলে বিএনপি হ্যাঁ দেবে না না দেবে না মাঝামাঝি দেবে, মানে ওই গণভোটে আপনি ডিসেন্টিং গুলো কিভাবে দেখাবেন, বা জনগণই বা কিভাবে বিএনপির কিন্তু decide একটা করে? না ক্যাম্পেইন ফেসবুকে, মানে সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি দেখা গেছে। মানে হ্যাঁ, এই ভোটের আগে তো হ্যাঁ। 48টার মধ্যে যদি জনগণ ভাবে যে আমি 24টা হ্যাঁ 24টা না, আপনি কিভাবে এটা করবেন? সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এর আগে যে 3টি গণভোট হয়েছিল, তার মধ্যে এরশাদ স্যার এবং জিয়াউর রহমান সময় হয়েছিল, সেখানে 3টি ক্লজ ছিল, লাস্টে ছিল পরবর্তী নির্বাচন না করা পর্যন্ত এই সরকারকে আপনি দেশ চালানোর সম্মতি প্রদান করিলেন। তো এটি হতে পারে। তো আমরা জাতীয় পার্টি মনে করি এই গণভোটের বিষয়টিতে আমরা মোটেও আগ্রহী না। সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐক্যমত কমিশন কাজ করেছে, 30টি বিরোধী দলকে বাদ দিয়েছে। এই অধিকার ঐক্যমত কমিশনকে কেউ দেয়নি। এই অধিকার নির্বাচন কমিশনকে দেয়নি যে তারা কাউকে বাদ দিবে কাউকে রাখবে। মানে ঐক্যমত কমিশন তাহলে আপনারা আসলে কি করবেন, বা আপনার দলের নেতা কর্মীদের প্রতি, সমর্থকদের প্রতি কি আহ্বান থাকবে? হ্যাঁ দেওয়া, না দেওয়া, নাকি ভোটই না দেওয়া? এটা আমরা ইয়েট টু সি, বাট আমার মনে হয় আমরা এই বিষয়ে খুব একটা আগ্রহী হওয়ার কোনো কারণ নাই। আরেকটি ঘটনা ঘটতে পারে, যেহেতু বিপুল পরিমাণ মানুষ এমপি ভোটে যাওয়ার সময় এমপিরা ভোটারদেরকে উৎসাহিত করে ক্যারি করে লোকালি, এই গণভোটে লোকালি কে উৎসাহ দেবে? এই গণভোটে নিশ্চয়ই লোকাল এমপিরা উৎসাহ দেবে না, তাদের ভোটেরা না। তাহলে ওভারঅল ভোট কাস্টিং খুব কম হওয়ার সম্ভাবনা থাকবে গণভোটে, যেটা কিন্তু পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এটি খুব ঝুঁকিপূর্ণ। ইভেন ভোটের দিনও আমি মনে করি গণভোট ঝুঁকিপূর্ণ। পুরো জিনিসটি সামনের সংসদে দিয়ে দেওয়া উচিত। সামনের কিন্তু যদি সংসদে কমও হয় ব্যারিস্টার পাটোয়ারি, তাতে কি কোনো আইনি সমস্যা আছে? ধরুন একদম কথার কথা 10% ভোট পড়লো, তাতে মানে বেশিরভাগ যদি হ্যাঁ বলে, তাহলে কি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে মানে মানতে ওই কোনো যে অসুবিধা আপনি আছে? বলেন আইনি সমস্যা, আইনটা কোথায়? আমি তো আইন বা সংবিধানের বিধানটাই নাই। এখন যে গণভোটটি চাচ্ছে সবাই, এটি তো কোথাও নাই, ইটস এ ভ্যাকুয়াম অফ ল। ল এর কোথাও নাই যে জিনিসটা সে জিনিসটা আপনি চাচ্ছেন। হ্যাঁ, রাষ্ট্রের অবশ্যই সকল জনগণ যা প্রকাশ করবে সেটাই সার্বভৌম। সংবিধানও সর্বোচ্চ ল, বিকজ এটা ধরে নেওয়া হয় জনগণের ইচ্ছার প্রতিফলন, এই হুম। কারণে সর্বোচ্চ ল। তো সেই সংবিধানটা কিভাবে অ্যামেন্ডমেন্ট করতে হবে সেটা ওই সাংবিধানিক ভাবেই করতে হবে। তো আমরা মনে করি এখানে 5% ভোট পারলেও তো এটা পাশ হয়ে যাবে। ভোট কাস্টিং এর সাথে যেটা কোনো সম্পর্কিত হচ্ছে না, যেটা আপনি হুম। রাইটলি পয়েন্ট আউট করেছেন। কিন্তু পুরো জিনিসটার মধ্যে তো পলিটিক্যাল দলগুলোর ওনারশিপ থাকছে না। তো এই অ্যাডভেঞ্চারিজমটা করা হচ্ছে হুম। আমার ধারণা ভোট না করার জন্য, যেটা বিএনপির একজন নেতা আজকে বলেছেন। এগুলো হচ্ছে ভোট না করার জন্য করা হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, যদি আওয়ামী লীগ ভোটে নাই, জাতীয় পার্টি কোন ঠাসা করে রাখা রাখা হয়েছে জানি না, ভোটে কি করবে, তাহলে সেই ভোটটার প্রতি আগ্রহ না থেকে ভোটটাকে অবস্ট্রাক্ট করার প্রতি এত আগ্রহ কেন সকলের বা অনেকের?
এই হুম প্রশ্নটির আমি উত্তর পাই না। যে পার্লামেন্টের সামনে হবে, যদি আওয়ামী লীগ ব্যানই থেকে থাকে, তো সেই পার্লামেন্টে আওয়ামী লীগ থাকবে না। অর্থাৎ বিপ্লবের সবাই সে পার্লামেন্টে থাকবে। সেই পার্লামেন্টকে বিপ্লবের অংশগ্রহণকারীরা কেন মানে বিশ্বাস করতে পারছে না? টোটাল খেলাটা আমার মনে হচ্ছে ভোটের হিসাব নিকাশের খেলা। এনসিপির আসন, গণ অধিকার পরিষদের আসন, জামাতের আসন, ইতিমধ্যে একটা পত্রিকা আসছে যে জামাতের কিছু আসনে বিএনপি তুলনামূলক উইক প্রার্থী দিয়েছে, এবং অন্যান্য দলের আসন বিএনপি বিশাল ঝামেলায় পড়ে গেছে। সে আন্দোলন করেছে যত দলগুলোকে নিয়ে, হুম সবাইকে খুশি করতে গিয়ে তার নিজের দল দুর্বল হয়ে যাবে, এবং ক্রাইসিসে তার অসংখ্য এলাকার নেতাকর্মীরা রাস্তায় নামবে না তার পক্ষে, কারণ সেখানে নমিনেশন দেওয়া হয়েছে অন্য দলের প্রার্থীকে। এবং এরপরে দেখা যাবে এই যে নমিনেশন দেওয়ার কারণে তার নমিনেশনে কিন্তু আগে দিল এই কারণে যে আমরা গণভোট চাই না, আমরা জাতীয় ভোট চাই, এই মেসেজটা দেওয়ার জন্য। এই হুম নমিনেশনের কারণে অসংখ্য জায়গায় দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, এবং হুম আমি মনে করি বিএনপির ভোটেও এখানে হ্যাম্পার্ড হবে। জি। সব দিক থেকে তো আমি দেখি বিএনপি বিপদে পড়তে যাচ্ছে। বিএনপি পেতে পড়েছে, সেদিন মাসুদ কামাল বলছিলেন বিএনপি মাইন্ড কার চিপায় পড়েছে। আর মাহমুদুর রহমান মান্না তো বলে রেখেছেন গন্ডগোলটা পাকিয়েছেন প্রধান উপদেষ্টা। আমি মোস্তাফিরোজ আপনার কাছে ওই যে বলছিলাম যে এই বিষয়টা আসতে চাই, যে আপনিও বলছিলেন যে আহ, মানে এই যদি দাবি আদায় করা যায় তাহলেই একরকম বিজয় হয়েছে, জামাতের জন্য একটা বিজয় হবে যদি দাবিটা আদায় করতে পারে। কিন্তু দাবিটা তো হচ্ছে গণভোটের, আর গণভোটটা হতে হবে নভেম্বরে তাদের দাবি অনুযায়ী। এখন জাতীয় পার্টি বা তাদের মতো আরো যে দলগুলো, ধরুন বাম দলগুলো, তারাও এই গণভোটের পক্ষে খুব একটা আগ্রহী না, তাদেরও এই বিষয়ে আপত্তি আছে। বিএনপি সবচেয়ে বড় দল এখন, যারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষমান বলে বলা হচ্ছে, তাদের এখানে আপত্তি আছে। তারা একরকম না ক্যাম্পেইনও চালিয়েছে, এবং তারা বলে দিচ্ছে যে ডিসেন্ট ছাড়া, তারা নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট তারা এটা রাজি না, মানেন না, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। আর যারা পতিত আওয়ামী লীগ, তাদের তো আগ্রহী হবার কোনো কারণই নাই, তারা তো না বলবে, এটা ধরেই নেওয়া যায় এই গণভোটকে। তাহলে জামাত আসলে কি বিজয় চাইছে? যদি বিএনপি না থাকে, আওয়ামী লীগ যদি ওখানে না বয়কট করে বা না ভোটের পক্ষে প্রচারণা চালায়, জাতীয় পার্টি সহ বাম দলগুলো যদি অনাগ্রহ পোষণ করে, তাহলে ধরেন দাবি আদায় হয়েও গেল নভেম্বর ডিসেম্বরে, গণভোটে জিততে পারবে? গণভোটটার আসলে যেটা নেচার দাঁড়ায় সবসময় হা জয়যুক্ত হয়, এখানে নাটা কিন্তু জয়যুক্ত হয় না। সেই কারণে তারা এটাকে ওই যে জাতীয় নির্বাচনের আগে এটাকে একটা তারা একটা মানে জোয়ার তুলবে যে আমরা গণভোটে জিতেছি, বিএনপি গণভোট চাইনি, সুতরাং এই জয়ের মধ্য দিয়ে আমরা চূড়ান্ত রূপ নেব জাতীয় সংসদ নির্বাচনে। বিষয়টা কিন্তু লক্ষ্যটা কিন্তু আসলে ক্ষমতা। এবং খেয়াল করবেন যে জামাতের নেতৃত্বে 8 দল আন্দোলন করছে, কিন্তু বিভিন্ন পত্র পত্রিকার যে রিপোর্ট আজকে দেখলাম, খুলনার উপরে যে রিপোর্ট প্রথম আলো প্রকাশ করেছে, তাতে বলা হচ্ছে যে বিএনপি কেবল নেমেছে গণসংযোগে, আর জামাত আরো 1.5 মাস আগে থেকে নেমেছে। এটা কিন্তু সারা দেশেরই চিত্র। হুম তাহলে যদি যেমন এনসিপি, তারা আগে এই সমস্তগুলি ফয়সলা করে তারপর নির্বাচনে নামবে, তো কোথাও তাদের কোনো নির্বাচনী প্রচারণা গণসংযোগ কিচ্ছু নাই, এইটা বোঝা গেল। কিন্তু জামাতের খেলাটা কিন্তু অন্য। জামাত আরো আগে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, এবং আসলে তার প্রাথমিক কি আর চূড়ান্ত কি, ক্যাডার ভিত্তিক দল যাকে দেবে সেই হবে তাদের প্রার্থী। তো সেটাও দেখেন আরো 2 মাস 3 মাস আগে, তারপর 1.5 মাস ধরে তাদের মানে প্রচারণা চালাচ্ছে, তাদের মহিলা কর্মীরা ঘরে ঘরে যাচ্ছে। তাহলে এটা কেন? তাদের তো মূল দাবিটা যদি গণভোটই হয়, তাহলে আগে গণভোট আদায় করবো তারপর দেখা যাবে। কই না তো, তারা তো ঠিকই সংসদ নির্বাচনের জন্য প্রচার চালাচ্ছে। এই গণভোটটা দিয়ে তারা একটা মানে ওয়েব তৈরি করতে চায়, যেমন বিএনপি একটা জোয়ার তুললো প্রাথমিক তালিকা দিয়ে, সমস্ত নেতা কর্মীদেরকে মাঠে নামায় দিল। জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস মূলত আসলে নির্বাচনী শোডাউনে পরিণত হলো। তেমনি গণভোটের মধ্য দিয়ে জামাতের কৌশলটা হচ্ছে একটা ওয়েব তোলা, তার পরপরই হবে সংসদ নির্বাচন। এখন সংসদ নির্বাচনের দিন যদি গণভোট হয়, তাহলে তো তারা ওয়েব তোলার আর কোনো রাস্তা পাচ্ছে না। সুতরাং আমি মনে করি যে গণভোটটা দিয়ে তারা একটা জোয়ার তুলতে চাই। গণভোট কখনো কোনো পরাজিত হয় না, হা জয়যুক্ত হয়। সুতরাং ওই জয়টাকে তারা সংসদ নির্বাচনের দিকে রূপ দিতে চায়। এটা একটা নির্বাচনী কৌশল। আসলে গণভোটটা মানে আসলে গণভোটটা কেন? এটা তো হয় না। নোট অফ ডিসেন্ট যখন থাকে, এতগুলো পয়েন্ট কি কখনো গণভোট হয়? হয় না। এটা জামাত ভালো করেই জানে। কিন্তু তারপরে বলছে জামাত ভালো করেই জানে যে এই যে পিআর সিস্টেমের নিম্নকক্ষ উচ্চ কক্ষে, এটা হলো একটু অবাস্তব জিনিস। কিন্তু তারপরে বলছে
বলতে মানে কি, এক ধরনের তারা যে কোনো একটা পয়েন্টে তারা জিততে চায়। জিতলে তারা মনে করে যে তাহলে সংসদ নির্বাচনটা, জাতীয় নির্বাচনটা সে নিয়ন্ত্রণ করতে পারবে এবং তার ফেভারে চলে আসবে। এটা কিন্তু বিএনপি একটু দেরিতে হলেও বুঝতে পারছে বলে এখন কিন্তু বিএনপি বলছে যে আমরা গণভোট চাই না। আর ঠিক আছে, হয় সেটা সংসদ নির্বাচনের দিন, তার মানে সংসদ নির্বাচনের দিন যদি গণভোট হয়, আসলে ওটা গণভোট হবে না, ওটার দিকে কারোর কোনো মনোযোগ থাকবে না। সবাই বরং ওই ধরনের গণভোট হইলে ওই গণভোটে না জয়যুক্ত হইতে পারে, যেটা পাটোয়ারি ভাই বললেন। বরং ওই ধরনের মানে গণভোটে না জয়যুক্ত হতে পারে, কিন্তু সংসদ কোন নির্বাচনটা ধরনের নির্বাচনের দিনে হলে সেটা সেটা না জয়যুক্ত হতে পারে বলছেন? হতে পারে, কারণ আর গণভোটে নভেম্বরে হলে কেন হ্যাঁ জয়যুক্ত হবে? আহ, না না জয়যুক্ত হতে পারে এই কারণে যে বিএনপি যেহেতু নেগেটিভ, আর বিএনপি যেহেতু একটা জোয়ার তুলে ফেলবে, ফলে ওই বিএনপি নেতা কর্মীরা সব মানে নাতে চলে যেতে পারে। তার সাথে আওয়ামী লীগও যুক্ত হতে পারে, তার সাথে জাতীয় পার্টিও যুক্ত হতে পারে। তার মানে ওটাকে মানে পরাস্ত করে দিয়ে একটা মেসেজ দিতে পারে যে সংবিধানের বাইরে, মানে সংসদের বাইরে অন্য কোনো প্রক্রিয়ায়, মানে কোনো কিছুতে ভোটাভুটিতে যাওয়া উচিত না। কিন্তু সংসদই জি, একমাত্র আসল ফোরাম, যে ফোরামে যে কোনো পরিবর্তনটা তারা মানে আইন সিদ্ধ করতে পারে। এটা একটা হইতে পারে, আমি শিওর না, বাট আমার একটা ধারণা যে জি। আলাদাভাবে যদি হয় তাহলে মানে হা জয়যুক্ত হবে। আর যদি সংসদ নির্বাচনের দিন না হয় তাহলে এত না জয়যুক্ত হবে। তো সুতরাং বিএনপিও একটা বেকায়দা ফেলতে চাচ্ছে জামাতকে। এখন এই যে ঠেলাঠেলিটা চলতেছে গণভোট ইস্যুটা কিন্তু আসলে সংসদ নির্বাচন। যেহেতু বিএনপি অলরেডি একটা ভালো অবস্থানে আছে, সেই অবস্থানটা জামাতের নাই। জামাতটা যে কোনো একটা ইস্যু দিয়ে তারা জয়যুক্ত হয়ে ওই সংসদ নির্বাচন বা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে চাচ্ছে, মানুষকে করতে চাচ্ছে যে আমরা দেখো জিতেছি, এখন এটা দ্বার প্রান্তে আসছি, সংসদ নির্বাচন হলে আমরা গণভোটের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আইনি রূপ দেবো, আমি এমন একটু একটা এই এই হইতে পারে। প্রসঙ্গটা স্বামী পাটোয়ারিকে একটু মানে মাথায় রাখতে বলবো যে আসলে নভেম্বরে হলে হ্যাঁ হবে, আর ফেব্রুয়ারিতে হলে না হবে, এরকম কোনো বিষয় দেখেন কিনা। কিন্তু একটা কমন প্রশ্ন আপনাদের দুজনের কাছেই আমি করি, মুস্তাফিরুজ আপনার কাছে আগে বলি যে আলটিমেট সিদ্ধান্ত এখন নেবে সরকার, যেটা এখন পর্যন্ত বাস্তবতা বোঝা যাচ্ছে। কিন্তু সরকার বা ঐক্যমত্য কমিশনের প্রধান এবং সরকারের প্রধানও ডক্টর ইউনূস যখন লন্ডনে ছিলেন চ্যাথম হাউসে একটা সঞ্চালকের প্রশ্নের উত্তরে, সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আমাদের জনগণ যদি পিআর, উচ্চকণ্ঠ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ এগুলো আসলে বোঝে না, তারা ভোট দেয় টাকার বিনিময়ে। তাহলে এখন গণভোট এই জনগণের সামনে প্লেস করা, এই মানে জায়গাটা কি আসলে সরকারের বা সরকার প্রধান, ঐক্যমত কমিশন প্রধান হিসেবে তার আছে? মানে তিনি যখন এই বোধটা তার মধ্যে আছে যে জনগণ আসলে বোঝে না উচ্চকক্ষ নিম্নকক্ষ, সেখানে এই 48টা প্রস্তাব কি করে বুঝবে? না, আসলে সেটা উনি তো যখন একটা খুব কনফিউজিং। তো এই জন্য তো মানে গণভোটটা নিয়ে কিন্তু সবাই কিন্তু আপনি মানে যখন আলোচনা টেবিলে আনবেন দেখবেন যে সবাই একটা confused, এটা কিসের ভিত্তিতে গণভোট হবে, মানে এটা মানে এটা বেসটা কিভাবে একটা এতগুলো বিষয় একটা পয়েন্টে নিয়ে এসে হ্যাঁ না হবে, সে যেখানে আবার মানে অনেকগুলো পয়েন্টে নোট অফ ডিসেন্ট দেয়া আছে, তাহলে আপত্তি সহ গণভোট হয় নাকি? মানে এরকম, এটা তো আজব একটা জিনিস। এটাকে কিভাবে একটা পয়েন্টে আনা যাবে, এটার তো কোনো ফর্মুলা কেউ বলছেও না। এবং এটা বাস্তবতা হলো এই যে গণভোটটা মানে এমন একটা জগা খিচুড়ি অবস্থা পাকানো হয়েছে, এটা একটা জটিলতা বাড়বে, সংশয় বাড়বে, এবং শেষ পর্যন্ত গণভোট নিয়ে আপনি যত বেশি আগাইতে থাকবেন জাতীয় নির্বাচন পিছাইতে থাকবে, এবং আদৌ জাতীয় নির্বাচন হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জনমনে যথেষ্ট ধোঁয়াশা আছে। কারণ মানে যদি আপনি একদম দিন কাউন্ট করেন তাহলে কিন্তু 3 মাস প্লাস কিছুদিন আছে জাতীয় নির্বাচনে। তাহলে এখনো পর্যন্ত আপনি এই জুলাই সনদ, গণভোট এইগুলি নিষ্পত্তি করতে পারেননি, তাহলে জাতীয় নির্বাচনটা কবে হবে? এটা মানে একটা খুব আহ, মানে এর মধ্যে চলে যাচ্ছে, কিন্তু জটিল অবস্থার মধ্যে চলে যাচ্ছে। জি, জি। এখন আমার আস ধারণা হুম, যে কেউ কেউ হয়তো ক্ষমতায় থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য একটা জটিলতা তৈরি করতেছে। এই কারণে বিএনপি আজকে দেখেন বলছে কি যে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। সরকার কেন অন্য দলকে দিয়ে আলোচনার প্রস্তাব হুম, মানে ম্যাচিউর করছে, তার মানে হুম, হুম, তাদের কাছে নিশ্চয়ই একটা বার্তা আছে
যে জামাত যে আলোচনার প্রস্তাবটা দিল এটা জামাতের না, এটা হলো সরকার জামাতকে দিয়ে আলোচনার প্রস্তাবটা দিচ্ছে। এর মধ্যেই বিএনপি একটা হয়তো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, এই জন্য তারা বলছে যে নো, আমরা আলোচনা যদি প্রধান উপদেষ্টা ডাকে আমরা সেখানে যাব, অন্য কোনো দলের আহ্বানে আমরা যাব না। তো বিষয়টা বেশ কিন্তু জটিল হয়ে জটিল, যাচ্ছে। নিঃসন্দেহে খুবই জটিল। কোনো দিকেই কুল কিনারা পাওয়া যাচ্ছে না। ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছ থেকে ওই যে জিজ্ঞাসা করেছিলাম, আগে হলে গণভোটে হ্যাঁ হবে আর ফেব্রুয়ারিতে হলে বা ভোটের সময় হলে না হবে, এরকমটা আপনার মনে হয় কিনা? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ডক্টর ইউনূস আসলে কোন জায়গা থেকে, কোন অবস্থান থেকে গণভোটটা দেবেন? তিনি তো মনেই করেন যে গণভোটে মানে মানুষ আসলে এত কিছু বোঝে না, তারা টাকার বিনিময়ে ভোট দেয়। সেখানে 48টা প্রস্তাব কিভাবে গণভোটে আসলে প্লেস করবেন? আসলে ডক্টর ইউনূস স্যার যখন লন্ডনে কথা বলেছিলেন তখন কিন্তু গণভোট ইস্যুটা তারেক জিয়া সাহেবের সাথে কোনো আলাপ হয়নি, হুম, প্রসঙ্গই আসেনি, পিয়ার নিয়ে কোনো আলাপ হয়নি। তো সেগুলো আসলে, এবং ইনফ্যাক্ট জুলাই সনদ নিয়েও আলোচনা হয়েছে না ডাউট। ইনফ্যাক্ট গত বছর ডিসেম্বর মাসের আগে জুলাই সনদ, জুলাই ঘোষণা নিয়ে কোনো আলাপই ছিল না। হঠাৎ করে শহীদ মিনারে একটা আন্দোলন হলো, জুলাই ঘোষণা করতে হবে, হুম, জুলাই সনদ করতে হবে। এবং আস্তে আস্তে দেখা গেল যে এটাই এখন আসল সমস্যার মূল হয়ে গেল, ঐক্যের বদলে একটা ফাটলের দিকে যাচ্ছে, সুষ্ঠু নির্বাচনের বদলে একটা নন ইনক্লুসিভ এবং একটা দ্বন্দ্বময় ইলেকশনের দিকে যাচ্ছে। এখন গণভোটের ইতিহাস, যেটা মোস্তাফিজুর ভাই বললেন, এটি হা জয়যুক্ত হয় এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়, এবং দুটি গণভোট নিয়ে বেশ প্রশ্নবোধক চিহ্ন আছে। আর থার্ডটি যেহেতু সংবিধানের আন্ডারে হয়েছে, দুটি কিন্তু হয়েছে মার্শাল আন্ডারে, আর হুম, থার্ডটা হয়েছে সংবিধানের আন্ডারে। যে দুটো হয়েছে, এরশাদ স্যারের আমলে একটা, জিয়ার আমলে একটা, এই দুটোই সুপ্রিম কোর্ট কমপ্লিটলি নালিফাই করে দিয়েছে, সংবিধানের বাইরে গিয়ে গণভোট করা হয়েছে। ওই যে সুপ্রিম কোর্ট নালিফাই করে দিয়েছেন, ওটা এখনো কেউ চ্যালেঞ্জ করেনি, ওটা আনচ্যালেঞ্জ আছে, এবং ওটা এখনো আছে। ওই রায়গুলো থাকা অবস্থায় আপনি গণভোট করবেন কিভাবে? গণভোট সংবিধানের বাইরে গিয়ে করা যাবে না, এই বিষয়ে অ্যাপিলেট ডিভিশন ক্লিয়ার অর্ডার দিয়ে দিয়েছে, অবজারভেশন আছে, অর্ডার আছে। তো সেগুলো তো আসলে কেউ ওভারলুক করছে সবাই। গণভোটে গিয়ে যেটা হতে পারে, ভোট জালিয়াতির একটা প্র্যাকটিস হতে পারে। ভোট কাস্টিং কম হচ্ছে, কিভাবে কাস্টিং বাড়ানো যাবে বাড়াও, এই জালিয়াতির একটা প্রি প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস ম্যাচ। গণভোটের ভোট হলো, সেটা হবে জালিয়াতির প্র্যাকটিস ম্যাচ, যেটা ভোটে গিয়ে রিফ্লেক্ট হবে মূল ভোটে গিয়ে। হুম, আমি তো মনে করি এগুলো সম্পূর্ণভাবে জটিলতা সৃষ্টি করা হচ্ছে। এই জটিলতা দিয়ে আলটিমেটলি লাভ হবে জামাত ইসলামের। বিএনপি যদি বলে আমরা গণভোট চাই না, জামাত দেখানোর চেষ্টা করছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি স্বৈরাচার হতে চায়, বিএনপি তার অসীম ক্ষমতা থাকতে চায়, জামাত সীমিত ক্ষমতার জন্য এই সংস্কারগুলো চাচ্ছে। ব্যাপারটা বড় তা না। আর গণভোটে যদি হা জয়যুক্ত হয়ে যায় বা গণভোট যদি হয়ে যায়, তাহলে বিএনপি একটা রাজনৈতিক কবর হবে, যে বিএনপি যা যা বলছে একটাও বাস্তবায়ন হচ্ছে না। হুম, বিএনপি যেটা বলছে তার উল্টোটা হচ্ছে। তখন প্রশাসন, ভোটার সবাই একটা মেসেজ পেয়ে যাবে, বিএনপি হয়তো বা জয়লাভই করবে না, বিএনপি হয়তো বা প্রশাসনের সাপোর্ট পাবে না। সেই মেসেজটার জন্য গণভোটটা অনেকের জন্য এসেনশিয়াল হচ্ছে মূল ভোটের আগে। আজকে একটা পত্রিকায় দেখলাম যে রিজভী সাহেবের পা ছুঁয়ে সালাম করার জন্য হুম, একজন পুলিশের কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। এর মানে মেসেজ দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেনাপ্রধান নিজেই তো জামাতের আমির সম্পর্কে প্রথমে কথা বলেছেন যে জামাতের আমির সাহেব আমার সাথে আছে সেই সময়, এবং পরবর্তীতে একই ঘটনা জামাতের সাথে করলে কিন্তু হবে না। প্রশাসনের মধ্যে তীব্র জামাতের প্রতি লিনিয়েজ আছে, এবং হুম। মাঠে মেসেজ যাবে কিছুদিনের মধ্যেই যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি গুন্ডাগর্দি করেছে, বিএনপি হাতে দেশ নিরাপদ না, এই ধরনের মেসেজ যাওয়া শুরু করবে। হুম, আর একটা ঘটনা, মাদারীপুরের একটা ঘটনা খেয়াল করেছেন কিনা? সেখানে মাদারীপুরের ওসি, পুবাইল থানার ওসি, তিনি বলছেন যে একটা জামাতে ইসলামের আমির তার একটি বক্তব্যের সম্বলিত ফটোকার্ডের নিচে কমেন্টস করেছিলেন যে আগে গণভোট হওয়া দরকার, স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করতে পারবে কিনা, এবং এই বক্তব্যের কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। রাইট। এবং তিনি বক্তব্য দিচ্ছিলেন যে আসলে তদন্তের আগেই তো আমার বিচার হয়ে গেছে, অতএব আমার বলার কিছু নাই, এটা এরকম ছিল। মানে আপনি মেসেজের কথা বলছিলেন প্রশাসনে, সেজন্য এটি একটু যোগ করলাম, এটিও কি মেসেজের মধ্যেও পড়ে কিনা? যে আমাদের মনে হচ্ছে যে একেবারে ভোটের অনুষঙ্গ থেকে শুরু করে ডিসি পর্যন্ত আমাদের অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পেরেছি 37টি জেলার ডিসি জামাতের লোক, এবং তারা বেশ ওপেনলি জামাতের কাজ করেন বিভিন্ন শৃঙ্খলা কমিটির মিটিং এ। এবং বিএনপি এই জিনিসগুলো কখনো উপলব্ধি করেনি। এই সরকারের আমলে একটা ছক বিছানো হয়ে গেছে, যেমন 2001 সালে আওয়ামী লীগ একটা ছক বিছিয়েছিল, যেমন বিএনপি 2006 সালে ছক বিছিয়েছিল, পরবর্তীতে কেয়ারটেকার গভর্নমেন্ট এসে এই ছকটাকে তছনছ করে দিয়েছে সুষ্ঠু ভোটের জন্য।
বর্তমান সরকারের আমলে একটা ছক বিছানো হয়ে গেছে। এই ছকে সুষ্ঠু ভোট সম্ভব না। একটা নির্দলীয় সরকার যখন আসবে, তারা এই ছকটাকে তছনছ করে নির্দলীয় লোক বসাবে, তখন সুষ্ঠু ভোট সম্ভব। এই বাস্তবতাটা বিএনপিকেও বুঝতে হবে। বিএনপির বড় সমস্যা হচ্ছে তারা ভাবছে যেন তেন ভাবে কোন রকম সব মেনে নিয়ে ভোটটা হয়ে যাক, যেন তেন ভাবে সব মনে নিয়ে ভোটটা হয়ে গেলে ভোটে অ্যাক্সিডেন্টও হতে পারে। ভোট তো একটা আদায় করে হুম, নেওয়ার বিষয়, ভোট তো একটা এক্সার্ট করার বিষয়, যে আমার দল ক্ষমতা আছে, আমার দল ক্ষমতায় যাবে, আমার এই সংগঠন আছে, আমি এই দাবি জানাচ্ছি। তো সেখানে দেখা হুম, যাচ্ছে তুলনামূলক অনেক ছোট দল ছিল যারা, সেই জামাত পাল্লায় পাল্লায় বিএনপিকে টক্কর দিচ্ছে। আর এই গভর্নমেন্ট খুব সুচতুর ভাবে জামাত, বিএনপি এবং এনসিপি কে এক পাল্লায় নিয়ে আসছে। একদিকে যখন জামাত আর এনসিপি চলে যায়, বিএনপি একা হয়ে যায়। এই মেসেজ গুলো আস্তে 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 বিএনপিকে কিন্তু সংকুচিত করে ফেলছে। এর পাশাপাশি তাত্ত্বিকভাবে যদি বলি, আমার নিজস্ব অ্যানালাইসিস, যেটা খুব একটা বিবেচনা প্রসিদ্ধ কিনা জানি না, আমার তো জ্ঞান নাই, দেশ 62 ভাগে ভাগ হয়ে যাবে। 71-এর পক্ষে, 71-এর বিপক্ষে, একদম স্পষ্ট বিভাজনে চলে যাবে। সেইখানে বিএনপি কোন ভাগে থাকবে? বিএনপি তো স্বাধীনতার পক্ষের দল, কিন্তু আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে তার কিন্তু অবস্থান নেওয়া খুব কঠিন হবে। তখন বিএনপি আস্তে আস্তে সংকুচিত হতে পারে। হুম, দেশটি আস্তে আস্তে এই দুই বিপরীতমুখী তত্ত্বে চলবে, আলট্রা ইসলামিস্ট অ্যান্ড আলট্রা লিবারেলিস্ট। এর মাঝখানে মধ্যপন্থা দলগুলো অনেকটা কোণঠাসায় পড়ে যাবে, হুম, ক্ষয়িষ্ণু হবে। আর আমি সবসময় যেটা বলি, আওয়ামী লীগ ছিল দেখে বিএনপির গুরুত্ব ছিল। যেই মুহূর্তে আওয়ামী লীগ চলে গেল, বিএনপিকে জামাত ধমক দেওয়া শুরু করলো, এনসিপি ধমক দেওয়া শুরু করলো, আরো কে কে ধমক দিবে সামনে দেখবো। কিন্তু যখন আওয়ামী লীগ ছিল বা আওয়ামী লীগ থাকবে, তখন জামাত এবং অন্যান্য ছোট দল বিএনপি ছাড়া কোনো গতি নাই। কারণ একমাত্র আওয়ামী লীগের সাথে কমব্যাট করতে পারবে ভোটের ওয়াইজ, অভিজ্ঞতা ওয়াইজ একমাত্র বিএনপি। হুম, এটাও কিন্তু একটা বাস্তবতা, মাঠের ভারসাম্যর জি, জন্য দরকার যে সকল স্পষ্ট, দল যেখানে থাকবে সেখানে ভারসাম্য থাকবে। একদম স্পষ্ট। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, অনেক ধন্যবাদ। জনাব মোস্তফা ফিরোজ, আপনি কি মানে এই বিষয়ে আপনার পর্যালোচনা কেমন? আপনার কি মনে হয় যে 71-এর পক্ষে বিপক্ষে শার্প বিভাজন আরো মানে হতে যাচ্ছে, সামনে হবে, এটা কি মনে হয়? এটা হবে, কারণ হলো এখন যে দুটি রাজনৈতিক শক্তি জামাতকে মোকাবেলা করতে গেলে বিএনপি কে ওই মুক্তিযুদ্ধের কথা বলতে হবে, স্বাধীনতার যুদ্ধের কথা বলতে হবে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলতে হবে। এবং ইতিমধ্যে মানে এমন কোন সভা সমাবেশ নাই যেখানে বিএনপি নেতারা বলছেন না, এবং জোরে সোরে বলছে। কখনো কখনো মনে হচ্ছে যে আওয়ামী লীগও হয়তো এত সোচ্চার ছিল না যেরকম সোচ্চার বিএনপি। কারণ বিএনপি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছে যে যেহেতু ওই স্বাধীনতার পক্ষ বিপক্ষের এই বিভাজনটা রাজনীতি নেই, সেইটার সুযোগে জামাত অনেকটা অগ্রসর হয়েছে। ফলে এখন ওই বিএনপি কে বাধ্য হয়ে অনেকটা ওই স্লোগানটাই নিতে হচ্ছে যে বিএনপি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল এবং আহ জামাত হচ্ছে পরাজিত দল। সুতরাং ওই স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঝান্ডা নিয়েই বিএনপি কেও কিন্তু লড়তে হচ্ছে। এমন একটা আহ রাজনীতি, মানে জামাতের পক্ষ বিপক্ষে যারাই থাকুক না কেন, আজকে মনে করেন যদি বিএনপিও না থাকে, যদি সে জাতীয় পার্টি থাকে, জাতীয় পার্টিও কিন্তু ওই একই জিনিস ঝান্ডা নেবে, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই ইস্যুটা নিয়েই কিন্তু সে জামাতকে তার মোকাবেলা করতে হবে। হুম, তো সুতরাং আমি মনে করি যে এটা সামনে আরো চাঙ্গা হবে। চাঙ্গা হলে লাভও আছে। তখন বিএনপি যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলে, তাহলে আওয়ামী লীগের যে রাজনীতির ধারাটা, সেই ধারাটা তারা গ্রহণ করবে, এবং আওয়ামী লীগ সমর্থিত যারা আছে তারা অনেকে মনে করবে যে আচ্ছা, আওয়ামী লীগের মধ্যে তো ফ্যাসিজম ছিল, আওয়ামী লীগের মধ্যে ছিল তো ব্যক্তিবাদ, পরিবারতন্ত্র, এখানে তো অন্তত কিছুটা তো মানে গণতন্ত্র আছে। সুতরাং আমরা এখানে একটা সাপোর্ট দিই। ফলে আওয়ামী লীগের যে চিন্তা ভাবনার লোকগুলো, যারা কখনোই জামাতকে দেখতে পারে না, তারা কিন্তু আবার বিএনপির ছায়া চলে আসবে, এবং ভোটের মানে হিসাবেও কিন্তু ভোটটা, আওয়ামী লীগের ভোটগুলো কিন্তু বিএনপি ঝুলিতেই যাবে। ফলে হিসাব নিকাশ করলে দেখা যায় যে বিএনপির জন্য এটা একটু ঝুঁকি আছে, আবার আর এক অর্থে হুম, লাভের দিকও আছে। ঝুঁকিটা হলো এই যে ভবিষ্যতে যদি আবার আওয়ামী লীগ আসে রাজনীতিতে, তাহলে কিন্তু আবার এই স্লোগানটা যখন আওয়ামী লীগ নেবে, তখন কিন্তু আবার বিএনপি কিছুটা বেকায়দায় পড়বে। তো এরকম একটা রাজনীতির একটা চড়াই উতরাই দেখা যাচ্ছে। হুম। এখনো এটার একটা মানে কি বলে
মানে জি। চূড়ান্ত রূপ এখনো হুম। নেয়নি। আপনি বলছেন যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ আসে, মানে আপনার কাছে এটাও একটু জানতে চাই, সেই সম্ভাবনা কি দেখেন? আর আওয়ামী লীগও কিন্তু কিছু কর্মসূচির মধ্যে যাচ্ছে, যেমন 13 তারিখ ঢাকায় লকডাউন কর্মসূচি তারা ঘোষণা করছে। যদিও সরকার খুব অ্যাক্টিভ আওয়ামী লীগ ধরার পেছনে, বা প্রশাসন খুবই অ্যাক্টিভ। আপনার না, কি মনে হয় এই আওয়ামী লীগের কর্মসূচি অবস্থাটা দিয়ে কোথায় এই নিচ্ছে? কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ লাভবান হবে না, তবে আওয়ামী লীগের এটা হলো বাস্তবতা, আওয়ামী লীগ আজব কালক আসবে, এটা হুম। ঠেকানো যাবে না। আপনি এইবারের হয়তো কোন রকমে আপনি ঠেকাইতে পারবেন, কিন্তু দেখবেন যে যারা ক্ষমতায় আসবে তারা নিজেরাই বুঝতে পারবে, এবং তখন আন্তর্জাতিক চাপ হবে। এখন অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক মহল চাপ দিতে চায় না, তারা দেখে যে এরা একটু সংস্কার করুক, এটা সেটা করে একটা নির্বাচন করুক। কিন্তু নির্বাচিত সরকার আসলে তখন আওয়ামী লীগকে উপেক্ষা করাটা খুব কঠিন হবে। তখন সবাই বলবে যে তুমি তো নির্বাচিত সরকার গণতান্ত্রিক ভাবে, তাহলে গণতন্ত্রের অনুশীলন হচ্ছে সবার রাজনীতি করার অধিকার আছে। তুমি কোন যুক্তিতে তুমি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না, কোন যুক্তিতে জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেবে না, এই ইস্যুটা যখন প্রবল হবে তখন কিন্তু নির্বাচিত সরকার বিপদের মধ্যে পড়বে। যেমন কিছুটা বিপদে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা সফরের সময়, যখন নাকি তাকে আল জাজিরার সাবেক যে অ্যাঙ্কর, হুম। সে যখন বারবার প্রশ্ন করছিল আওয়ামী লীগ ইস্যুতে, তখন কিন্তু খুব কমফোর্ট ফিল করেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। তার উত্তর দিতে অনেক ভেবে চিন্তে অনেক কৌশলী হইতে হয়েছে, স্ট্রেট উত্তর দিতে পারেনি। হুম। কিন্তু নির্বাচিত সরকারের জন্য তো আরো সমস্যা হবে, তখন তাকে তো সবাই চেপে ধরবে যে তুমি তোমার তাহলে এটা কোন দেশের, মানে কোন পৃথিবীর কোন গণতন্ত্রের এটা চর্চা তুমি করো, যে এই গণতন্ত্রে মানে যেখানে 20% বা 30% মানুষ একটা দল করে, সেই দলকে তুমি রাজনীতি করার সুযোগ দিবা না, এটা কোন এতে আছে, অভিধানে আছে? এইসব প্রশ্নে কিন্তু এই নির্বাচিত সরকার বিপদে পড়বে, এবং তখন তারা আহ এটা মানে আটকাতে পারবে না। হুম। এছাড়া সবচেয়ে আপনি বড় কথা হলো, ভারত কিন্তু ওৎপেতে বসে আছে, এবং আপনি এই শক্তিটাকে উপেক্ষা করতে পারবেন না। আপনি পশ্চিমা অনেক দূরের দেশকে শেখ হাসিনা হয়তো উপেক্ষা করতে পারছে, কিন্তু তার ভারতের সমর্থন পারলো লাগছে। কোথায়? উপেক্ষা করতে পারে ভারত নাই। যখন ক্রমাগত ভাবে বলতে থাকবে, এবং সে যখন কি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করবে, বা এই বাংলাদেশের যে মানে একটা অংশ রাজনীতি অধিকার নেই, তখন কিন্তু এটা যথেষ্ট পরিমাণ চাপের মধ্যে পড়বে। তা আমার ধারণা যে আওয়ামী লীগের বিষয়টা নির্বাচিত সরকারের সময় ফয়সালা হয়ে যাবে। জি। ব্যারিস্টার পাটোয়ারি, আপনার কাছেও শেষ প্রশ্ন। আওয়ামী লীগের প্রসঙ্গটা শুনছিলাম। এটা আওয়ামী লীগের প্রসঙ্গে যদি আপনিও বলেন, তার সাথে সাথে মানে এটাও একটা আলোচনা শুরু থেকেই ছিল, এবং ডক্টর ইউনূসও যদি বলেছেন বারবার যে সব দল সমর্থন করে বলেই এই সরকার আছে। দলের মানে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া এই সরকারটার মানে সেই রকম কোনো মূল্য বা তাদের শক্তি নাই এই অবস্থায়। তো এখন যখন বিএনপি একরকম হার্ড লাইনে আছে, জামাত হাঙ্কি পাঙ্কি করলে আঙ্গুল বাঁকানোর হুমকি দিচ্ছে, মানে এই যখন অবস্থার মধ্যে আছে, সরকারও কি নড়বড়ে? সরকারও তো, এই সরকারও কি টিকবে, নাকি এই সরকারেরও আসলে অশনি সংকেত এখন? আমার দেশের চারপাশে যা দেখি তাতে আমার মনে হয় সরকার নাই। বেসিক্যালি বাংলাদেশে এই মুহূর্তে কোনো সরকার নাই, এবং এরকম একটা দুর্বল সরকার কিভাবে ভোটের মতো ম্যামথ কাজ করবে, এবং তা বিএনপি কিভাবে প্রত্যাশা করে এই সরকার ভোট করতে পারবে এবং করবে, এটা আমি আসলে বুঝতে পারি না। প্রথম যেটি হচ্ছে, এই সরকার যখন বলে আমরা, এই আমরাটা একটা খণ্ডিত অংশ বাংলাদেশের জনগণের, হুম। এবং সে আমরার মধ্যে আবার একটা অংশ সরকারের সাথে সমর্থন করছে না। সরকার যখন বলে বাংলাদেশের মানুষ, তখন একটা খণ্ডিত অংশ। উই উই শব্দটার মধ্যে সব সংবিধানের প্রিএম্বলই থাকে উই দ্য পিপল। হুম। উইটা সকলের উই। বর্তমানে যে উইটা বলা হচ্ছে এটা কিন্তু একাংশের উই। এটা ছোট বড় অংশ ডিবেট হতে পারে, কিন্তু একাংশ, বৃহদাংশ না। পার্সেন্টেজ ওয়াইজ একটা বিশাল অংশ এই উই এর বাইরে আছে। সরকার পুরো প্রক্রিয়াটাকে ঝুঁকিপূর্ণ করে ফেলেছে, কারণ এই উইটাকে তারা ডিফাইন করতে পারে নাই। তারা উইটাকে ব্র্যাকেট বন্দি করেছে, তাদের ইচ্ছা মতো করেছে, পিক অ্যান্ড চুজের ভিত্তিতে করেছে। স্বৈরাচার স্বৈরাচারের দোষর ট্যাগিং দিয়ে প্রশাসন, রাজনীতি, রাজনৈতিক দল, জনগণ সকলকে তারা ভাগ করে ফেলেছে, স্থায়ী ভাগ করে ফেলেছে। এই স্থায়ী ভাগ দেশের সীমারেখা একটা, তার মধ্যে ভাগ হয়ে গেল দুটো। ভবিষ্যতে তো আমরা মনে করি এটা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কে আঘাত হানবে, ইউনিটি, ঐক্য, এগুলো তো আঘাত হানবে। একাধিক সরকার হবে, একাধিক সেনাবাহিনী হবে। তো সেটার জন্য তো অবশ্যই দরকার ছিল এই সরকারের কি করলে সেটা হবে না। সরকার সেটা করেনি, উল্টোটা করেছে। রাজনৈতিক দলগুলোর সবাইকে নিয়ে সরকারের চলা উচিত ছিল।
এখানে একটা বড় ব্যত্যয় সরকার করে ফেলেছে, কিছুটা মবের চাপে, কিছুটা নিজেরাও। তা ডক্টর ইউনূস স্যারের একটা সময় হয়তো বা আফসোস হবে, উনি অনেক দিন পর একটা বঙ্গবন্ধু, উনি দেশটাকে ঠিক করার সুযোগ পেয়েছিলেন। যদি উইটাকে উনি সর্বজনীন করতে পারতেন, সকলকে নিতে পারতেন, উনি ব্র্যাকেট বন্দি উই দিয়ে দেশ চালিয়ে, দেশ সংস্কার করে হুম, দেশটাকে অনেকটা ধ্বংসের প্রান্তেই নিয়ে যাচ্ছেন। জি। এখন শেষ যেই গন্ডগোলটা পেকে গেছে সেই গন্ডগোল ছোটে কি করে মেটে কি করে সেটি এখন দেখার বিষয়। সরকার কি করে, জামাত আঙ্গুল বাঁকা করে কিনা, আর বিএনপিও সামনে আসলে যেই আপনারা বলছেন সমস্যার মধ্যে পড়েছে, বিএনপিও কি করে, সবাই আসলে কি করে সামনে, সেটি একটা বড় দেখার বিষয়। সেটি নিয়ে নিশ্চয়ই আমাদের কথা চলতে থাকবে। আপনাদের সাথে আবারও কথা হবে। অনেক ধন্যবাদ ব্যস্ত শামীম পাটোয়ারি, অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আইবিটিভি ইউএস এর নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠ থেকে।